নমস্কার। এখন শুনব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ট্রিটি। শুরু করছি আজকের গল্প ট্রিটি। লাগ ও ফাঁস শব্দ দুটি নাগ ও পাশের অপভ্রংশ রূপ নয়, দুইটি আবিধানিক শব্দের সংক্ষিপ্ত রূপ এবং দুটি ব্যক্তির নাম। লাগ অর্থে লাগাইয়া দেওয়া বা বাধাইয়া দেওয়া, আর ফাঁস অর্থে ফাঁসাইয়া দেওয়া। আরও একটু খুলিয়া বলা যাক, বিবাদী হোক আর বন্ধুত্বই হোক, একজন বাধাইয়া দেয় অর্থাৎ লাগাইয়া দেয়, অপরজন সে বিবাদ বা বন্ধুত্ব ফাঁসাইয়া দেয়। বিবাদ ফাঁসাইয়া মিটমাট হয়, বন্ধুত্ব হয়, বন্ধুত্ব ফাঁসাইয়া বিবাদ বাঁধে। মোট কথা পৌনঃপুনিক নিয়ম অনুযায়ী ইহা চলিতেই থাকে। তাহার উপর দেশে ষষ্ঠী পূজার সমারোহ এখনো এক বিন্দু কমে নাই, লোকসংখ্যা বাড়িয়াই চলিয়াছে। সুতরাং উপলক্ষ বা পক্ষের অভাব হয় না। তবে কে যে লাগায় আর কে যে ফাঁসায়, এ নিরাকরণ এখনো হয় নাই, বোধহয় এ জীবনে হইবেও না। কারণ ইনি যেখানে বিবাদ লাগাইয়া দেন, উনি সেখানে ফাঁসাইয়া দেন, আবার উনি যেখানে লাগাইয়া দেন, ইনি সেখানে ফাঁস মূর্তিতে আবির্ভূত হন। পরস্পরের বাড়ি ৮ মাইল দূরবর্তী দুখানি গ্রামে একজন কালীচরণ চট্টোপাধ্যায়, শাক্ত বংশের সন্তান। কালীচরণের আবক্ষ লম্বিত দাড়ি, বড় বড় গোঁফ, বড় বড় চুল, কপালে সে একটা পয়সার মতো আকারের সিঁদুরের ফোঁটা কাটে, গলায় ইয়া মোটা এক রুদ্রাক্ষের মালা পরে এবং মোটা গলায় মধ্যে মধ্যে ডাকে, কালী জয় কালী। সে ডাক শুনিলে মনে হয় কালীচরণের বদ্ধ কালাঝি। পৈতৃক ব্যবসায় গুরুগিরি তাহার উপর ভাগ্যক্রমে জুটিয়াছে এই লাগ আর ফাঁসের ব্যবসায়। অপরজন রাধাচরণ, বৈষ্ণবধর্মী ব্রাহ্মণ বংশের সন্তান, উপাধি গঙ্গোপাধ্যায়। রাধাচরণ গঙ্গোপাধ্যায়। রাধাচরণ কিন্তু কেশধর্মী নয়, মুখে তাহার দাড়ি গোফের চিহ্ন মাত্র নাই, মাথার চুল সে খুব ছোট করিয়া ছাটে, কেবল মধ্যমস্তকে পরিপুষ্ট লম্বা টিকি পাদপহীন দেশের এরণ্ডের মতো ঘন ঘন আন্দোলিত হইতে থাকে। গলায় 4 ফের মোটা তুলসীর মালা, কপালে নাকে তিলক মাটির ফোঁটা ও বুকে হাতে পদচিহ্নের ছাপে রাধাচরণ শোভিত। সেও মধ্যে মধ্যে ডাকে, রাধে রাধে জয় রাধে। মোলায়েম গলায় সুরের একটি রেশ ডাকের মধ্যে বেশ বুঝা যায়। সুমুখের পথে সে সময় জলের কলসি লইয়া সিক্ত বস্ত্রে যেসব পল্লীকন্যা বা বধূরা যায়, তাহারা আত্মগত ভাবেই বলে, মরণ, এত লোক মরে আর এদের। বাকিটা আর শোনা যায় না, মৃদু স্বর দূরত্ব হেতু আর ভাসিয়া আসে না। রাধাচরণেরও পৈতৃক ব্যবসায় গুরুগিরি, তাহার উপর এই লাগ ফাঁসের ব্যবসা। একজন সাবমেরিন তো অপরজন বোমাবর্ষী এরোপ্লেন। কালীচরণ কারণ সলিলে অহরহই নিমজ্জমান, অর্থাৎ মাতাল। রাধাচরণ বৈষ্ণব, গঞ্জিকা প্রসাদাত সে বোমমার্গী, অর্থাৎ গাঁজাখোর। বুঝলেন তো, একজন মাতাল, অন্যজন গাঁজাখোর। আবার উভয়ের পরমাত্মীয়, উভয়ের ভগ্নিপতি, অর্থাৎ উভয়ের শ্যালক। প্রায় 15 বৎসর পূর্বে একটি কায়স্থ জমিদার বংশকে উপলক্ষ্য করিয়া এই লাগ ফাঁস লীলা আরম্ভ হইয়াছিল। লাগাইয়া দেওয়া, ফাঁসাইয়া দেওয়া। একটি বাড়ি ভাঙিয়া 2 বাড়ি, এক বাড়ির মালিকের ছিল নেড়ানেড়ির উপর প্রচণ্ড ক্রোধ, অপরজনের ছিল মাতালের উপর ভীষণ বিতরাগ। ফলে পারলৌকিক সঙ্গতির জন্য প্রথম পক্ষ শরণ লইলেন কালীচরণ চট্টোপাধ্যায়। কালীচরণ বলিল, মা ভুই।
অপরপক্ষ রাধাচরণের পায়ে ষষ্ঠাঙ্গ প্রণিপাত করিয়া পায়ের ধুলো সুপ করিয়া মুখে এবং ভক্তিভরে মাথায় বুলাইয়া জোড়ো হাত করিয়া বলিল, আমাকে পার করতেই হবে। রাধাচরণ গদগদ হইয়া বলিল, রাধারানী ভরসা। সঙ্গতি ইহলোকেই আরম্ভ হইল। দুই পক্ষেরই দীক্ষা হইল একই দিনে একই স্থানে পিতৃপুরুষের এজমালি ঠাকুর বাড়িতে। ঠাকুর বাড়ির একদিকে কালী মন্দির, অপরদিকে গোবিন্দজির আনন্দ নিকেতন। উভয় দেবতার মন্দিরের সম্মুখে এক প্রশস্ত নাট মন্দির। সন্ধ্যায় উভয় পক্ষেরই গুরু শিষ্যে আপন আপন ইষ্ট দেবতার মন্দির দুয়ার বসিয়া স্বর্গের সিঁড়ি বাঁধিবার কল্পনা করিতেছিল। রাধাচরণ ও কালীচরণ পরস্পরের দিকে পিছন ফিরিয়া বসিয়া ছিল, কারণ কেহ কাহারও মুখ দেখিত না। সে কথা পরে বলিব। রাধাচরণ অকস্মাৎ নাক ছিটকাইয়া ফোঁস করিয়া নিঃশ্বাস টানিয়া বলিল, এমন দুর্গন্ধ কিসের হে? এমন দুর্গন্ধ! ভীষণ ঘৃণায় ঠোঁট দুইটি বিকৃত করিয়া রাধাচরণ বলিল, রাধে রাধে, ছি ছি ছি! প্রভু বিরাজমান থাকতে এই অনাচার এখানে! তারপর সন্ধ্যায় যেরকম ঢাকের শব্দ। কাল থেকে তুমি এখানে সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করো, বুঝলে বাবা? তুমি কাল থেকে এখানে সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করো। শিষ্য উৎসাহিত হইয়া বলিল, যে আজ্ঞে। গাঁজার কলকে গোড়ায় গোলাপ জলে ভিজানো ন্যাকড়া জড়াইতে জড়াইতে রাধাচরণ বলিল, আর ওই ঘৃণিত দুর্গন্ধযুক্ত পদার্থটা বন্ধ করারও প্রয়োজন বাবা। রাধা গোবিন্দ গন্ধ সহ্য করতে পারেন না বলিয়া চোঁ করিয়া টান মারিয়া কুম্ভক করিয়া দম চাপিয়া বসিয়া রহিল। তারপর ফু করিয়া ধোঁয়া ছাড়িয়া কলকেটি শিষ্যের হাতে দিল। বলিল, সেই জন্যেই প্রথম থেকেই মনে হচ্ছিল প্রভু আমার যেন কেমন বিমর্ষ হয়ে আছেন। সন্ধ্যায় তুমি প্রভুর মন্দিরে তরিতানন্দ ভোগের ব্যবস্থা করো। খুব সুগন্ধি ষোড়শাঙ্গী ধূপের ব্যবস্থা করো, যেন ওই পদার্থটার গন্ধ প্রভুর কানে আর না যায়, মানে নাকে না যায়। শিষ্য আরো খানিকটা উৎসাহিত হইয়া বলিল, তাই করব আমি গুরুদেব, তাই করব। গুরু এবার বলিলেন, কিন্তু কই, তুমি তো তরিতানন্দের প্রসাদ নিচ্ছ না। না 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 না, ওতে তুমি লজ্জা করো না। দেবভোগ্য বস্তু দেখবে জপ করতে কত একাগ্রতা আসে মনে। শিষ্য সলজ্জভাবে মুখটি ঈষৎ ফিরাইয়া চোঁ করিয়া দম টানিয়া লইল। কিছুক্ষণ পরই লালচে চোখ পিট পিট করিতে করিতে কাঁদিয়া ফেলিয়া বলিল, ঠিক বলেছেন আপনি, প্রভু আমার বিমর্ষ হয়েই আছেন। পরদিন সন্ধ্যায় মহা সমারোহে সংকীর্তন আরম্ভ হইল। বারান্দায় গুরু শিষ্যে তরিতানন্দের ভোগ দিতেছিল। 10-12টি ধূপকাঠির মাথায় ধোঁয়া উঠিতেছে। সে বস্তুটার গন্ধ আজ সত্যই চাপা পড়িয়াছে। ওদিকে কালী মন্দিরের দুয়ারে কারণ করিতে করিতে কালীচরণ খোলের শব্দে চমকিয়া উঠিয়া আরক্ত চোখে বলিল, এ কি অনাচার! খোলের শব্দে যোগমায়ার যোগভঙ্গ হবে যে, বন্ধ করো। শিষ্য বিব্রত হইয়া বলিল, আগে ওরা বলছে তাহলে এখানে ঢাক বন্ধ করতে হবে। চোখ পাকাইয়া ঠোঁটের উপর ঠোঁট চাপিয়া হুঙ্কার দিবার ভঙ্গিতে কালীচরণ বলিল, বুঝলুম। সঙ্গে সঙ্গে এক পাত্র কারণ ঢালিয়া পান করিয়া শিষ্যের পাত্রেও পরিপূর্ণ করিয়া দিয়া বলিলেন, পান করো। তুমি মা কালীর দরবারে বলির ব্যবস্থা করো। বলিয়েই অভ্যাস মতো হাঁক মারিয়া ডাকিয়া উঠিল, কালী জয় কালী। শিশু একটু দ্বিধা ভরে বলিল, আগে বলির প্রথা তো প্রচলিত নেই। এজমালি নাটবন্দি, ওরা যদি বাধা দেয়। কালীচরণ হাঁক দিয়া উঠিল, মা ভই। পরদিন দ্বীপ্রহরে ঢাকে বলিদানের বাজনা বাজিয়া উঠিল। রাধাচরণ চমকিয়া উঠিয়া বলিল, বাবাজি, এ কি ব্যাপার? বাজনাটা যে কেমন কেমন মনে হচ্ছে। শিষ্য কোনো উত্তর দিবার পূর্বেই একজন কর্মচারী ছুটিয়া আসিয়া বলিল, আজ্ঞে বাবু, সর্বনাশ হয়ে গেল। ও বাড়ির কর্তা কালী মন্দিরে বলি দিলেন আজ। বলি?
বলি কি, আগে পাঁঠা বলি। হা গোবিন্দ বলিয়া রাধাচরণ সেইখানেই গড়াইয়া পড়িল। নাট মন্দিরে তখন কালীচরণ পরমানন্দে সিংহনাদে গান ধরিয়াছে। ওমা দিগম্বরী নাচ গো নাচ, ওমা দিগম্বরী। রাধাচরণ শিষ্যকে বলিল, বলি বন্ধ করতে হবে, মোকদ্দমা করো তুমি। যা কখনো নেই তা হতে পারে না। আমি জানি হাইকোর্টে মোকদ্দমা হয়েছে, তাতে শাক্তের দেবী মন্দিরে এক অংশীদার বৈষ্ণব মন্ত্র নেওয়ায় তার পালার সময় বলি বন্ধ হয়েছে। আর এ বলি যখন কখনোই নেই, তখন বলি হতেই পারে না। তুমি মোকদ্দমা করো। শিষ্য মাতিয়া উঠিয়াছিল। একে জমিদার, তাই জ্ঞাতি বিরোধের গন্ধ। সর্বোপরি কিছুক্ষণ পূর্বেই গুরুর প্রসাদ পাইয়াছে। সে বলিল, আপনি আমার গুরু, আপনার কাছে শপথ করছি এ অনাচার আমি বন্ধ করবই। দেখুন, একটা ভালো দিন দেখুন। বাধা দিয়ে রাধাচরণ বলিল, গুরুর সঙ্গে মঘা স্পর্শে যাত্রায় বাঁধে না। কালই চলো, আমি তোমার সঙ্গে যাব। দিনও অবশ্য কাল খুব ভালোই, সর্বসিদ্ধ ত্রয়োদশী। শিষ্য কৃতার্থ হইয়া গেল। রাধাচরণ আবার গাঁজা লইয়া বসিল। শিষ্যের নায়েব বলিল, মামলার চেয়ে আপনারা দুই গুরুদেব মিলে একটা মীমাংসা করে দিন না। বাধা দিয়া প্রচন্ড ঘৃণা ভরে রাধাচরণ বলিল, ও পাপিষ্টের আমি মুখ দেখি না। কালীচরণের শিষ্য একটু চিন্তিত হইয়াই সংবাদটা দিল। কালীচরণ হা হা করিয়া অট্ট হাসি হাসিয়া বলিল, এতেই তুই ভয় পেয়ে গেলি বেটা? চল দেখি আমার সর্বনাশী ন্যাংটা বেটি কি বলে দেখি। নিয়ে আয় কারণ। কারণ পান করিয়া শিষ্যকে প্রসাদ দান করিয়া বলিল, দেখ মায়ের হাসিটা দেখ। বলিয়া নিজেই খলখল করিয়া হাসিয়া সারা হইল। শিষ্য মূর্তির দিকে চাহিয়া দেখিল, সত্যই মা হাসিতেছেন। সে গুরুর পায়ের ধুলা মাথায় লইল। কালীচরণ বলিল, লাগিতেছে মোকদ্দমা, লাগতে দে, 3 তুড়িতে আমি ফাঁসিয়ে দেব। হাইকোর্টের নজির আছে, শাক্তের বাড়িতে এক শরিক বৈষ্ণব হয়, তার পালায় বলি বন্ধ হয়েছে। তখন শরিক শাক্ত হলে তার পালাতেই বা বলি প্রচলন হবে না কেন শুনি? শিষ্য আরেক পাত্র কারণ পান করিয়া বলিল, ফির কাল বলি দেঙ্গে জোড়া পাঁঠা। কালীচরণ হাসিয়া বলিল, এক খোঁচাতে মামলার তলা ফাঁসিয়ে দেব, ভাবছিস কেন? শিষ্যের বৃদ্ধা মাতা আসিয়া বলিলেন, বাবা, এইসব মোকদ্দমা ফৌজদারির চেয়ে আপনারা দুই গুরুতে বিচার করে যদি মিটমাট করে নেন, সেই তো ভালো হয়। আপনারা দুজনে হলেন পরমাত্মীয় একে অপরের। কালীচরণ বিপুল বিক্রমে হাঁক মারিয়া উঠিল, জয় কালী! ও কথা বলো না আমাকে, ওটা হলো ভণ্ড। মা কালীর দরবারে ওকে বলি দিলে তবে আমার রাগ যায়। পরদিনই জোড়া পাঁঠা বলি দিয়া পূজান্তে কালীচরণ সশিষ্য সদরে রওনা হইল মামলার জবাবের চেষ্টায়। বাক্যালাপ তো নাই, কেহ যে কাহারও মুখ পর্যন্ত দেখে না, ইহার মধ্যে এতটুকু ছলনা নাই। জীবনে প্রথম দেখা হইতেই ইহার সূত্রপাত। খুলিয়া বলি, রত্নপুরের বাবুদের প্রতিষ্ঠিত টোলে একই বৎসরে 2 রত্নের আগমন হইয়াছিল। রত্নপুর গ্রামখানি কালীচরণ ও রাধাচরণ উভয়ের গ্রামের প্রায় মাঝখানে পড়ে। গ্রাম্য পাঠশালায় উচ্চ প্রাথমিক পরীক্ষা পাশ করিয়া 2 জনেই আসিয়া টোলে ভর্তি হইল। মহাপুরুষদের চিন্তাধারা প্রায় একরকম এবং কর্মধারাও সেই সঙ্গে সঙ্গে একরকমই হইয়া থাকে। এক্ষেত্রেও তাহার ব্যতিক্রম হয় নাই। উচ্চ প্রাথমিক পাশ করিতে করিতেই কালীচরণের দাড়ি বেশ ইঞ্চিখানিক লম্বা হইয়া গজাইয়া উঠিয়াছে এবং রাধাচরণের মুখমণ্ডলেও তখন সপ্তাহে 2 বার খুর চলিতে আরম্ভ করিয়াছে। কালীচরণ কয়দিন আগে আসিয়াছিল, কিন্তু রাধাচরণ যখন আসিল তখন সে উপস্থিত ছিল না। পূর্ব দিন সন্ধ্যাতেই স্থানীয় এক শিষ্যের বাড়িতে কালী পূজা উপলক্ষে গিয়াছিল। বেলা প্রায় 2 প্রহরের সময় ঘরমাক্ত দেহে পাঁঠার একটা ঠ্যাং হাতে করিয়া টোলে আসিয়া উপস্থিত হইল। ঠ্যাংটা ধপ করিয়া মাটিতে ফেলিয়া দিয়া রাধাচরণের পাশের বিছানাতেই বসিয়া পড়িল।
রাধাচরণ সবে তখন স্নানান্তে তিলক কাটিয়া মায়ের দেওয়া মান দুয়েক মালপো লইয়া জলযুগের উদ্যোগ করিতেছে। সে ঘৃণায় শিহরিয়া বলিয়া উঠিল, রাধে রাধে, জয় রাধে। কালীচরণ খলখল করিয়া হাসিয়া উঠিল, বৈরাগী কোত্থেকে এলো রে? রাধাচরণ চোখ পাকাইয়া বলিল, খবরদার খবরদার বলছি। কালীচরণ দুই হাত মাটিতে পাড়িয়া চতুষ্পদের মতো ভঙ্গিতে রাধাচরণের মুখের কাছে আসিয়া প্রকাণ্ড এক হাঁ করিয়া বলিল, খেয়ে ফেলবো তোকে। রাধাচরণ অহিংস হইলেও ভয় পাইবার পাত্র নয়। ওই পাঁঠার কাঁচা ঠ্যাংটা তুলিয়া লইয়া সজোরে কালীচরণের হাঁয়ের মধ্যে গুঁজিয়ে দিয়া বলিল, নে খা। হাঁ কালীচরণের প্রকাণ্ড, কিন্তু পাঁঠার ঠ্যাংটার গোড়ার দিকটা তার চেয়েও প্রকাণ্ড ছিল। সজোরে গুঁজিয়া দিতেই কালীচরণ ঘায়েল হইয়া পড়িল। রুদ্ধ মুখে দুর্দান্ত পশুর মতো আ আ শব্দ করিতে আরম্ভ করিল। ব্যাপারটা আরো অনেক দূর অগ্রসর হইত, কিন্তু কালীচরণের বিকট আ শব্দ শুনিয়া অধ্যাপক মহাশয় আসিয়া পড়িলেন। কাজেই দুজনেরই নিরস্ত না হইয়া উপায় রহিল না। সমস্ত শুনিয়া অধ্যাপক মহাশয় দুইজনকে সরাইয়া দুই ঘরে পৃথক বাসের ব্যবস্থা করিয়া দিলেন। কিন্তু মজা এমনি যে সঙ্গে সঙ্গেই দুই ঘরের কয়েকটি ছাত্র আপনা হইতে ঘর বদল করিয়া ফেলিল। শাক্ত যাহারা ছিল তাহারা চলিয়া আসিল কালীচরণের ঘরে। বৈষ্ণবের আসিয়া রাধাচরণের ঘরে আখড়া জমাইয়া তুলিল। অপরাহ্নে এ ঘরে সমবেতভাবে মালপো ভক্ষণ চলিতে আরম্ভ করিল। ও ঘরে গড়মড় শব্দে মাংসের হাড় চূর্ণ হইতে লাগিল। কিন্তু একদা দুইজনের এই বিবাদ সাময়িকভাবে মিটিয়া গেল। সেদিন রত্নপুরের বাবুদের বাড়িতে বিপুল উৎসব, একসঙ্গে দুই গৃহদেবতার পূজা। কার্তিকের শুক্লাষ্টমীতে একদিকে গোবিন্দজির গোষ্ঠাষ্টমী, অন্যদিকে শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা। অষ্টমী এবং নবমীর পূজা সেবার একদিনেই পড়িয়াছিল। সন্ধ্যায় কালীচরণ প্রায় একটি গামলা পরিপূর্ণ রান্না মাংস আনিয়া বন্ধুদের বলিল, কেসা সাঁটিয়েছি দেখ, নে খা, যে যত পারিস খা, দেখুক শালারা চেয়েছে বলিয়া বৈষ্ণব প্রতিপক্ষী ওদের ঘরের দিকে আঙুল দিয়ে দেখাইয়া দিল, দেখুক শালারা চেয়েছে। ও ঘরে খিলখিল করিয়া হাসির একটা রোল উঠিয়া গেল। শাক্ত ঘরেরই একটি ছেলে বলিল, ওরাও মালপো এনেছে, পণ খানেক এনেছে। কালীচরণ খানিকটা গম্ভীর হইয়া চুপ করিয়া রহিল। ও ঘরের আর কথাবার্তার সাড়া না পাইয়া এদিকে রাধাচরণ একজনকে বলিল, চুপি চুপি দেখে আয় তো কি করছে ওরা। সে ফিরিয়া আসিয়া বলিল, ওরা মদ আনবে। কালীচরণ আনতে গেল। খুব ফুর্তি করবে আজ ওরা, মাংস আর মদ দিয়ে। ঘাড় নাড়িতে নাড়িতে রাধাচরণ বলিল, আমরাও গাঁজা আনবো, খাস না এখন মালপো, গাঁজা খেয়ে তারপর খাবো। চললাম আমি গাঁজা নিতে। একজন বলিল, এই রাত্রে তুমি গাঁজা পাবে কোথায়? তাহাকে ভ্যাংচাইয়া রাধাচরণ বলিল, এত রাত্রে তুমি গাঁজা পাবে কোথায়? রাজারা মানিক পায় কোথা থেকে? বলিয়া হাসিতে হাসিতে সে বাহির হইয়া গেল। ওদিকে বাবুদের নাট মন্দিরে যাত্রা আরম্ভ হইয়াছে। কনসার্ট বাজিতে শুরু করিয়াছে। ছেলেরা চঞ্চল হইয়া উঠিল। একজন বলিল, ঘরে বসে থেকে কি করব বলতো, চল রাধাচরণ আস্তে আস্তে যাত্রা শুনে আসি। অমত কাহারও ছিল না, তবুও একজন বলিল, রাধাচরণ এলে কি হবে, দরজায় তো তালা দিতে হবে, চাবি রেখে যাব সেইখানটিতে চাবি রাখিয়া সকলে বাহির হইয়া গেল। রাধাচরণ ফিরিয়া দেখিল দুই ঘরের দরজাতেই তালা ঝুলিতেছে। চাবির জন্য সেই খানটিতে হাত দিয়ে দেখিল চাবি ঠিক আছে, কিন্তু পর মুহূর্তেই তাহার একটা সংকল্প মনে জাগিয়া উঠিল, উহাদের ঘরের চাবিও তো ওই ঘরের মাথাতেই আছে। ঘর খুলিয়া গামলাটা উপর করিয়া ফেলিয়া দিলে কি হয়? গাঁজা এক টান টানিয়াই সে আসিয়াছিল। দ্বিধা বিশেষ হইল না তাহার। খানিকটা খুঁজিয়াই সে চাবি বাহির করিয়া ফেলিল। ঘর খুলিয়া ঘরে ঢুকিয়া গন্ধে গন্ধে গামলার কাছে হাজির হইল। বড় চমৎকার গন্ধ উঠিয়াছে, কিন্তু গামলার কিনারায় হাত দিয়া কয়েক মুহূর্ত সে স্তব্ধ হইয়া রহিল। তাহার পর এক টুকরা মাংস তুলিয়া মুখে দিল।
আবার এক টুকরা, সে টুকরাটা বড়। তারপর গপ গপ করিয়া খাইতে আরম্ভ করিল, কিন্তু বাধা পড়িল। তাহার ঘরে বোধ হয় ছেলেরা ফিরিয়াছে, শব্দ উঠিতেছে। হাতটা ভালো করিয়া ধুইয়া ফেলিতে হইবে, নতুবা গন্ধ পাইলে সর্বনাশ হইবে। বৈষ্ণবামী, রাধে রাধে। দ্রুত সে ঘর হইতে বাহির হইয়া পড়িল, কিন্তু সম্মুখেই লোক। সে আঁতকাইয়া বলিয়া উঠিল, কে? সে লোকটিও আঁতকাইয়া উঠিল, কে কে? রাধাচরণ দেখিল কালীচরণ, কালীচরণ দেখিল রাধাচরণ। রাধাচরণের হাতে মাংসের টুকরা, কালীচরণের হাতে মালপো। কয়েক মুহূর্ত পরে উভয়ই হো হো করিয়া হাসিয়া উঠিল। কিছুক্ষণ পর মাংসের গামলা, বোতল, গাঁজার কলকে, মালপো লইয়া দুইজনেই বাহির হইয়া গেল। উভয়ই বলিল, মরুক বেটারা, অর্থাৎ উভয়েরই সহচর বৃন্দ। বেটারা যাত্রা দেখুক, মরুক। রাধাচরণ বলিল, আমাদের বাড়ি চল না, কিরকম মালপো খাওয়াই একবার দেখবি। কালীচরণ বলিল, মাংস খেতে কিন্তু আমাদের বাড়িও যেতে হবে। নিশ্চয়, কিন্তু মাংস খাই একথা বলতে পারবে না কারোর কাছে। একদম কালি কালি, তাই পারি। মালসা ভোগ খাওয়ার কথা কিন্তু তোমাকেও গোপন রাখতে হবে। রাধাচরণ বলিল, ওহে, রাধাকৃষ্ণের প্রীতি পর্যন্ত গোপনে? সে ভাবনা আমাদের বাড়িতে নেই। কালীচরণই প্রথম রাধাচরণের বাড়ি গেল, কারণ পাঠা বলি দিতে পর্বের প্রয়োজন হয়, কিন্তু মালপো খেতে পর্ব না হইলেও চলে। রাধাচরণের বাম্মা খুব খুশি হইয়া উঠিল। এই শাক্ত চাটুর্য বংশের ছেলেটিকে মালপোর প্রসাদে মালা ধরাইতে পারিলে সাক্ষাৎ গোবিন্দকে খুশি হইতে হইবে। রাধাচরণের মা কন্যা ললিতাকে লইয়া ক্ষীরের মালপো তৈয়ারি শুরু করিয়া দিল। কালীচরণ মালপো মুখে দিয়া বলিল, চমৎকার, কি স্বাদ। রাধাচরণের মা বলিল, আর দুখানা এনে দি। না না বলিয়া কালীচরণ মৃদু আপত্তি তুলিলেও মা শুনিল না। ললিতাকে ডাকিয়া বলিল, ললিতা, আর দুখানা নিয়ে আয় তো। ললিতার কিন্তু সাড়া পাওয়া গেল না। মা বিরক্ত হইয়া বলিল, 14 বছরের ধাড়ি হারামজাদি নাচতে নাচতে পালালো কোথাও বুঝি। ললিতা। এবার সে নিজেই উঠিল। ললিতা উনান শালেই বসিয়াছিল। মা বিরক্ত হইয়া প্রশ্ন করিল, সাড়া দিলেনি যে? বিরক্তি ভরে ললিতা বলিল, আমি যদি না পারি? কেন পারবি না কেন শুনি? না, ওই হুদমুসলো অসভ্যর সামনে যাব না। যেতেই হবে তোকে, চল বলছি। রাগে লজ্জায় রাঙা হইয়া ললিতা মালপো লইয়া কালীচরণের সম্মুখে উপস্থিত হইল। কালীচরণ হিহি করিয়া হাসিয়া বলিল, আমার বোনের সঙ্গে তোমার সই পাতিয়ে দেব ললিতা। সে কিন্তু ভারী কথা বলে, তোমার মতো লাজুক নয়, ভারী পাজি সে। এই লজ্জাই আমি পছন্দ করি, বুঝলেন মা? রাধাচরণ সেটা নিজেই প্রত্যক্ষ করিল। কালীচরণের বাড়িতে রাধাচরণ বসিয়াছিল। কালীচরণ আদার সন্ধানে বাহিরে গিয়াছে। কালীচরণের মা ও বোন শ্যামা রান্না করিতেছিল। শ্যামা রাধাচরণের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, ঝাল কেমন দেব বলো? রাধাচরণ বলিল, তোমার ঝাঁঝ যতখানি ততখানি দাও। শ্যামা বলিয়া উঠিল, ও মা, বলিয়া সে গালে হাত দিল। মা বলিলেন, কি হলো? ওই বেড়ালটা, বলিয়া হাতের বাঁটের ছোঁচালো দিকটা উঁচাইয়া বলিল, দেবো চোখে খুঁচে, এমন করে দৃষ্টি দিবি তো। রাধাচরণ হাসিয়া বলিল, যে দুর্নাম করলে তোমার দাদা আমার কাছে বলে, ভারী কথা কয়, ভয়ানক মুখরা। আমি বলি, মুখরা আমার ভারী ভালো লাগে। ইহার পর বন্ধুত্বটা গাঢ় হইয়া উঠিল। যাওয়া আসা চলিতেই ছিল, কিন্তু পরস্পরের বাপ মায়ের অগোচরে। তাহারা প্রত্যেক পক্ষই ভাবিত, উহাদের জাত মারিলাম বুঝি। কিন্তু সহসা ব্যাপারটা ফাঁস হইয়া গেল। উভয় পক্ষ হইতেই ছেলেকে কড়া শাসন করিয়া দিল। সেবার কিসের একটা ছুটিতে কিন্তু লুকাইয়া রাধাচরণ কালীচরণের বাড়ি আসিয়া হাজির হইল। কালীর মা খুশি হইয়া বলিল, এসো বাবা এসো। কিন্তু কালী তো মামার বাড়ি গিয়েছে। রাধাচরণ বিব্রত হইয়া বলিল, তাই তো।
শ্যামা বলিল, কিসের তাই তো? কেন, আমরা কি কেউ নই? রাধাচরণ তবু বলিল, না না, মানে কালী বাড়িতে নেই। মা বলিল, তা শ্যামা তো ঠিকই বলেছে বাবা, নাই বা থাকলো কালী ঘরে, আমরা তো রয়েছি। রাধাচরণ সবিনয়ে একটু হাসিল। শ্যামা বলিল, এত মান হয় তো বাড়ি যাও। রাধাচরণ ফিক করিয়া হাসিল। শ্যামার মা বলিল, তোর ভারী মুখ কিন্তু শ্যামা। শ্যামাও এবার ফিক করিয়া হাসিয়া বলিল, মুখরাই রাধুদার ভালো লাগে মা। কয়েকদিন পর দুপুরে খাওয়া দাওয়া হইয়া গেলে শ্যামার মায়ের মনে এই কথাটা অকস্মাৎ উদয় হইল। রাধাচরণের সহিত শ্যামার বিবাহ দিলে কেমন হয়? এক আপত্তি, উহারা বৈষ্ণব, তাহাতে কি, ও তো মাছ মাংস ধরিয়াছে। এইবার শ্যামার হাত দিয়া গলায় একগাছি রুদ্রাক্ষের মালা পরাইয়া দিলেই তো হইয়া গেল, কন্যাদায় হইতে বিনা পয়সায় উদ্ধার পাওয়া যাইবে। কথাটা আজই স্বামীকে বলিতে হইবে, আর শ্যামাকে একটু সাবধান করিয়া দেওয়া দরকার। যে বাঁকাইয়া বাঁকাইয়া কথা বলে সে। মা উঠিয়া শ্যামার ঘরে আসিয়া দেখিল শ্যামা নাই। শ্যামা কোথায় গেল? সহসা চাপা গলায় খিলখিল হাসি যেন ভাসিয়া আসিল। শব্দ লক্ষ্য করিয়া শিষ্যদের জন্য নির্দিষ্ট ঘরের দুয়ারে আসিয়া সে দাঁড়াইল। হ্যাঁ, এই ঘরেই তো। দরজার একটা ছিদ্রে চোখ লাগাইয়া দেখিয়া কালীর মায়ের মুখে আর বাক সরিল না। শ্যামা তক্তপোষের উপর বসিয়া আছে, আর রাধাচরণ পায়ের কাছে বসিয়া মৃদু স্বরে গান গাহিতেছে। সন্তর্পণে পলাইতে পলাইতে মা আত্মসংবরণ করিতে পারিল না। ক্রোধে আপন কপালে করাঘাত করিয়া বলিয়া উঠিল, এই রে, যা যা। রাধাচরণ চকিত হইয়া উঠিয়া দরজার ফাঁক দিয়া দেখিল শ্যামার মা যাইতে যাইতে কপালে করাঘাত করিতেছে। সে আর দাঁড়াইল না, সরান ওদিকের বাহিরে যাইবার দরজা খুলিয়া বাহির হইয়া আপন গ্রামের পথ ধরিল। প্রায় অর্ধেক পথ অতিক্রম করিয়া সে সভয়ে দাঁড়াইয়া গেল। কালীচরণ আসিতেছে, সর্বনাশ! দেখা হইলে সে তো ছাড়িবে না, ফিরিতে বাধ্য করিবে। কি করি? সে ছাতাটা আড়াল দিয়া সন্তর্পণে চলিতে আরম্ভ করিল। মধ্যে মধ্যে ছাতার ফাঁক দিয়া দেখিল কালী হন হন করিয়া চলিয়াছে, কিন্তু পশ্চিম দিকে রৌদ্রে পুড়িয়া সে ছাতাটা পূর্ব দিকে ধরিয়া চলিয়াছে কেন? যাহা হোক, নিজে বাঁচিলে বাপের নাম বজায় থাকিবে। পড়ুক কালীচরণ, ছাতা পূর্বেই ধরুক আর পশ্চিমে ধরুক, রৌদ্রে কেন, আগুনে পড়ুক, আমার কি, আপনি বাঁচলে বাপের নাম। বাড়ি আসিতেই সে দেখিল তাহার বাপ বাঁশি ছাড়িয়া ওষি ধরিয়াছে। বলে, তোকে তো কাটবই, তারপর কাটবই কেলেকে, মানে কালীচরণ। ললিতার দেখা পাওয়া গেল না। মা বিপ্রম হইয়া বসিয়াছিল। সে চলিয়া গেলে কালী আসিয়াছিল। তারপর ঘরে অন্নপূর্ণা মূর্তির আবির্ভাব মা দেখিয়াছে। ললিতা অন্নপূর্ণা আর কালীচরণ শিব সাজিয়া বলে কিনা, একটি চুম্বন ভিক্ষা দাও প্রিয়ে। বাবা আর একবার গাঁজাটা নিয়ে বলিল, অন্নপূর্ণা শিব সাজা? আমার ধম্মশুদ্ধ জ্বলে গেল। রাধাচরণও আগুন হইয়া উঠিল। ওদিকে কালীচরণ তখন খাড়াখানা লইয়া আপন বাড়িতে ঘুরাইতেছিল। ইহার পর ব্যাপার সংক্ষিপ্ত। দুইজনের ভগ্নিপতি হওয়া ভিন্ন উপায় ছিল না, হইল তাই। কিন্তু আপন আপন ভগ্নির প্রতি অসৎ ব্যবহারের জন্য তুষের আগুন উভয়েরই মনে দিক দিক জ্বলিতেছিল। আজও তা নেভে নাই। বিশ্বাসঘাতক বন্ধু, বিশ্বাসঘাতক, উভয়ই উভয়কে দোষ দেয়। সহসা রাধাচরণ সংবাদ পাইল তাহার শিষ্যের অবস্থা অন্তিমে উপনীত হইয়াছে। একরূপ ঊর্ধ্বশ্বাসে ছুটিতে ছুটিতে সে আসিয়া শিষ্যের শিয়রে উপস্থিত হইল। ব্যাপার সাংঘাতিক। বিপরীত ধর্মী দুই শরীকে সর্বশান্ত হইয়া অবশেষে দ্বন্দ্বযুদ্ধ লড়িয়া উভয়ে উভয়কে ঘায়েল করিয়াছে। ও বাড়ির কর্তাও মরমর হইয়া রহিয়াছে। ইনি খাইয়াছিলেন গাঁজা, উনি খাইয়াছিলেন মদ। প্রথম কলহ বাঁধে গুরু লইয়া, তাহার পর ধর্ম, তাহার পর ইষ্ট দেবতা। অবশেষে দুইজনকে দুইজনে গালি দিল।
পরে চড়চাপড়, কিল ঘুষি, শেষে লাঠি ও তলোয়ার। লাঠির আঘাতে শাক্তের মাথা দুখানা হইয়া গিয়াছে, বৈষ্ণবের পেটে তলোয়ারখানা আমূল ঢুকিয়া গিয়াছে। শিষ্য গুরুকে দেখিয়া এত যন্ত্রণা সত্ত্বেও প্রশান্ত হাসি হাসিল, বলিল, শান্তিতে মরতে পারবো এইবার গুরুদেব। মনে মনে আপনাকেই স্মরণ করছিলাম। রাধাচরণের আজ দুঃখ হইল, সে নির্বাক হইয়া বসিয়া রহিল। শিষ্য আবার বলিল, আমার সম্পত্তি আর কিছুই নেই গুরুদেব, গোবিন্দজিকে আপনাকে দিলাম, ওকে আপনি নিয়ে যাবেন আপনার ঘরে, যা হয় সেবা করবেন। ওর গায়ের অলংকার সেও আপনি নিয়ে যাবেন। আপনার হাতে ভার দিয়ে আমি এইবার নিশ্চিন্ত হয়ে মরতে পারবো। এই জন্যই বোধ হয় আমার মৃত্যু হচ্ছিল না। অকৃত্রিম বিশ্বাসের সুর তাহার কথাগুলির মধ্যে যেন রন রন করিয়া বাজিতেছিল। কথাটা বোধ হয় সত্য। পরদিন ভোরেই সে মারা গেল। তাহার আগের সন্ধ্যাতে মারা গিয়াছে ও বাড়ির কর্তা। রাধাচরণের চোখ দিয়াও জল গড়াইয়া পড়িল। রাধাচরণ দুঃখ অপনোদনের জন্য এক টান গাঁজা টানিয়া রাধা গোবিন্দকে বেশ করিয়া কাপড়ে বাঁধিয়া কাঁধে করিয়া রওনা হইল। ছোট মূর্তি, কিন্তু ভারী অনেক। ক্রোশখানেক আসিয়া হাঁপাইয়া পড়িল। একটা গাছের তলায় বসিয়া বলিল, বাপরে, উফ! একটু দূরে ওই গাছটার তলায় কে বসিয়া? কে? কালীচরণ? হ্যাঁ, কালীচরণই বসিয়া রহিয়াছে। রাধাচরণের বড় রাগ হইল। সে উঠিয়া তাহার সম্মুখে গিয়া বলিল, কি হলো বলতো, কি হলো এটা? কালীচরণ তাহার মুখের দিকে খানিকটা কটমট করিয়া চাহিয়া হঠাৎ ফিক করিয়া হাসিয়া বলিল, বেশ তো হলো, ভালোই তো হলো, মামলা করলে ওরা, টাকা পয়সা আমাদের এলো। রাধাচরণও এবার হাসিয়া ফেলিল, বলিল, তা যা বলেছিস, আমাদেরও ঝগড়া মিটে গেল বল। কালীচরণ শাসাইয়া উঠিল, খবরদার, খবরদার, কেউ যেন একথা না জানতে পারে। তুই লাগাবি, আমি ফাঁসাবো, বুঝলি? তুই লাগাবি আর আমি ফাঁসাবো। ঘাড় নাড়িয়া সমজদারের মতো রাধাচরণ বলিল, ঠিক বলেছ, তুমি লাগাবে, আমি ফাঁসাবো। কিছুক্ষণ পর কালীচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, লোক দুটো কিন্তু নামলেই বেশ হতো, তাই না? রাধাচরণ একটু ভাবিয়া পরম তত্ত্বজ্ঞের মতোই বলিল, আমরা কে? ভগবান মেরেছে, আমরা তো নিমিত্ত মাত্র, আমরা কি করব? তারপর ওরা তোমাকে গহনা সমেত ঠাকুর দেয়নি? দিয়েছে তো, কিন্তু ভীষণ ভারী। এক কাজ কর। কি? কালীচরণ হাসিয়া ফেলিল, বলিল, গয়নাগুলো খুলে নিয়ে। রাধাচরণ বলিল, হ্যাঁ হ্যাঁ, কাছেই নদী, নদীদহের জলে। বেশ তো, গয়নাগুলো খুলে নিয়ে কাছেই নদী, দহের জলে। নমস্কার, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।